হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য প্রিপারেশন। তোমাদের নিজেদের চ্যানেল দ্য প্রিপারেশনে তোমাদের সকলকে স্বাগত। আমি তাপস কুম্ভকার। আজকে আমরা যে জিকে প্র্যাকটিসের নম্বর 58 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করছি। কেমন? এখানে 11টি কারেন্ট অ্যাফেয়ার্স আছে, বেশ গুরুত্বপূর্ণ এবং হটস কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলো পরীক্ষাতে পড়ার মতো, শুধুমাত্র ভিউজের অপেক্ষায় নয়, পরীক্ষাতে পড়ার মতন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করছি। 11টি কারেন্ট অ্যাফেয়ার্স এবং টোটাল প্রশ্ন আছে 30টির মধ্যে তোমার ইতিহাস, ভূগোল, সায়েন্স, পলিটি, খেলাধুলা সব কিছু কিছু না কিছুভাবে মিক্স করা হয়েছে। তো ক্লাসটি দেখো, 30টির মধ্যে কত নম্বর তুমি করতে পারছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাকে আনসার করে জানাবে। আর মনে রাখবে, অ্যাকশন ইজ প্রপোর্শনাল টু রেজাল্ট। ক্লিয়ার? অর্থাৎ তোমার অ্যাকশন যেমন হবে তোমার রেজাল্টও ঠিক সেই রকম হবে। হয়তো এক্সাম ডিলে হয়ে গেছে, কিন্তু তার মানে এই নয় যে তোমার প্রিপারেশনটাও একটু ঢিলে হয়ে যাবে। প্রিপারেশনটাকে ঢিলে করো না কিন্তু। কেমন? এই যে কনসিস্টেন্সি, এটা নিয়ে রাখো। এতদিন ধরে যে ফোকাসটা তুমি কন্টিনিউয়াসলি রেখে এসেছো, সেটাকে কিছু সময়ের জন্য কিন্তু ব্রেক করো না। তাহলে দেখবে তুমি তোমার সাফল্যের পথে তুমি ধীরে ধীরে কেমন এগিয়ে যাচ্ছ, একটা কনফিডেন্স আসবে অটোমেটিক মনের মধ্যে। তো চলে যাই আজকের প্রথম ক্লাসে। প্রথম প্রশ্নে গিয়ে দেখো, পিএম সম্মান নিধি প্রকল্প কাদের জন্য? পিএম সম্মান নিধি একটা বিশেষ স্পেশাল স্কিম কেন্দ্র সরকারের। এই প্রকল্পটি কাদের জন্য? কৃষক, বাড়ির যে গৃহকর্ত্রী যে মহিলা তার জন্য, নাকি স্ট্রিট ভ্যান্ডার, নাকি ক্ষুদ্র কুটির শিল্প? তো সঠিক উত্তরটি হয়ে যাবে পিএম সম্মান নিধি প্রকল্পটি স্ট্রিট ভেন্ডরদেরকে উদ্দেশ্য করে, তাদের জন্য, এবং সেখানে ম্যাক্সিমাম 10,000 টাকা পর্যন্ত তারা সহজ ঋণের সুবিধা পাবে। ক্লিয়ার? স্ট্রিট ভেন্ডররা পিএম সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে। 2 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। দেখো, আমাদের এখানে তোমরা ক্লাসে শুধু প্রশ্ন ছাড়াও এডিশনাল ইনফরমেশন অনেক বেশি পাবে কিন্তু। কেমন? ভারতের প্রথম ভাসমান জেটি, আজকের একটি কোশ্চেন ধরে, ভারতের প্রথম ভাসমান জেটি কোথায় চালু হয়েছে? দেখো, ভারতের প্রথম ভাসমান জেটি মান্ডবী নদীতে চালু হয়েছে। সেটি কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, গোয়া, পশ্চিমবঙ্গ, নাকি কেরালা? তো সঠিক উত্তরটি হয়ে যাবে গোয়া। অপশান বি ইজ দ্য রাইট আনসার। সেখানেই প্রথম ভারতের মধ্যে ভাসমান জেটি তৈরি হয়েছে, যেখানে জাহাজ সেখানে লঞ্চ করে, নাকি দাঁড়ায় সেটা, নাকি? তৃতীয় প্রশ্নে আমরা চলে যাই। 23তম জাতীয় যুব উৎসব 2020 কোথায় অনুষ্ঠিত হয়েছে? দেখো, 23তম জাতীয় যুব উৎসব স্বামী বিবেকানন্দের যে জন্মদিন 12ই জানুয়ারি, সেই 12 জানুয়ারি থেকে এক সপ্তাহ ধরে পালন করা হয় কিন্তু তার উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীকে মানে সম্মান জানাতে কিন্তু জাতীয় যুব উৎসব পালন করা হয় প্রতি বছর। তো জাতীয় যুব উৎসব 2020 কোথায় অনুষ্ঠিত হয়েছে? কলকাতা, লখনৌ, পাটনা, নাকি দিল্লি? তো সঠিক উত্তরটি হয়ে যাবে জাতীয় যুব উৎসব 2020, যেটা 23তম ছিল, সেটা অনুষ্ঠিত হয়েছে লখনৌতে। অপশান বি ইজ দ্য রাইট আনসার। এবং তার থিম কী ছিল? না ফিট ইউথ ফিট ইন্ডিয়া। জাতীয় যুব উৎসব 2020 থিম ছিল ফিট ইউথ ফিট ইন্ডিয়া। চতুর্থ প্রশ্নে চলে যাই আমরা। গ্লোবাল টেররিজম ইন্ডেক্স 2020-তে ভারতের স্থান কত? দেখো, এটা 2020-তে রিলিজ হয়েছে, 2021 এখনও রিলিজ হয়নি। তো গ্লোবাল টেররিজম ইন্ডেক্স, এটা বলতে বোঝানো হয় যে সন্ত্রাসবাদ দ্বারা একটা দেশ কতটা এফেক্টেড বা কতটা ক্ষতিগ্রস্ত সেটা বোঝাতে। প্রথম স্থানে আছে আফগানিস্তান। প্রথম স্থানে কোনটা ছিল? আফগানিস্তান। কিন্তু আজকের প্রশ্ন আমাদের যে ভারতে তাদের স্থান কত? 4, 12, 6, নাকি 8? তো সঠিক উত্তরটি হয়ে যাবে গ্লোবাল টেররিজম ইন্ডেক্স 2020-তে ভারতের স্থান 8। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। 5 নম্বর প্রশ্নে চলে যাই। পশ্চিমবঙ্গ সরকারের কর্মভূমি প্রকল্প কাদের জন্য? কোভিড-19 লকডাউনের সময় কর্মভূমি প্রকল্প কিন্তু চালু করেছিল আমাদের রাজ্য সরকার। প্রশ্ন হচ্ছে, এই প্রকল্পটি কাদের জন্য? পুলিশ, তথ্য প্রযুক্তি কর্মী, কৃষক, নাকি তৃতীয় লিঙ্গের যে ব্যক্তি বা মানুষ তাদের জন্য? তো সঠিক উত্তরটি হবে পশ্চিমবঙ্গ সরকারের কর্মভূমি প্রকল্প তথ্য প্রযুক্তি কর্মীদের জন্য। অপশান বি ইজ দ্য রাইট আনসার। অর্থাৎ যারা আইটি সেক্টরের কর্মী তাদের জন্যই কিন্তু কর্মভূমি প্রকল্পটি লঞ্চ করেছিল আমাদের পশ্চিমবঙ্গ সরকার। 6 নম্বর প্রশ্নে চলে যাই। বিশ্ব ক্ষুধা সূচক 2020-তে ভারতের অবস্থান কত? ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্স 2020, বিশ্ব ক্ষুধা সূচক 2020-তে ভারতের স্থান কত? অবস্থান কত? অপশানগুলো দেখে নাও। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 94। 2019 সালে ছিল 107, 2020-তে সেটা চলে এসেছে 94। কিন্তু মজার বিষয়, 2019 সালে 115টি দেশের উপর মানে তোমার সার্ভে হয়েছিল, এবং 2020-তে 107টি দেশের উপর সার্ভে হয়েছে কিন্তু, সেই হিসাবে র্যাঙ্ক। 7 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। বিশ্বের প্রথম ট্রাম লাইব্রেরি ফর চিলড্রেন কোথায় শুরু হয়েছে? এটাও আজকের একটি কোশ্চেন অফ দ্য ডে। বিশ্বের প্রথম ট্রাম লাইব্রেরি ফর চিলড্রেন কোথায় শুরু হয়েছে? লন্ডন, কলকাতা, পানাজি, নাকি ব্যাংকক? তো সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের কলকাতাতে বিশ্বের প্রথম ট্রাম লাইব্রেরি ফর চিলড্রেন, একটা মোবাইল লাইব্রেরি, সেটা কিন্তু শুরু হয়েছে। অপশান বি ইজ দ্য রাইট আনসার।
8 নম্বর প্রশ্নে চলে যাই, শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? 2020 সালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ভারত ভ্রমণে এসেছিলেন, সেখান থেকে কিন্তু এই প্রশ্নটি আসতে পারে। শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? মহিন্দ্রা রাজাপাকসা, রনিল উইক্রেমেসিঙ্গে, গোটাবায়া রাজাপাকসা নাকি মৈত্রিলা সিরিসেনা? তো সঠিক উত্তরটি হয়ে যাবে শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম মহিন্দ্রা রাজাপাকসা। অপশান এ ইজ দ্য রাইট আনসার। এবং বর্তমান যে প্রেসিডেন্ট আছে বা শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, তিনি হচ্ছেন গোটাবায়া রাজাপাকসা। তাহলে গোটাবায়া রাজাপাকসা হচ্ছে প্রেসিডেন্ট এবং মহিন্দ্রা রাজাপাকসা হচ্ছে প্রাইম মিনিস্টার বা পিএম। মনে থাকবে জিনিসটা, ক্লিয়ার? ওকে, চলে যাই আমরা 9 নম্বর প্রশ্নে। বিশ্বের প্রথম প্লাটিপাস স্যাংচুরি কোথায় তৈরি হয়েছে? প্লাটিপাস একটি সামুদ্রিক জীব, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিপন্ন প্রজাতির দিকে আছে। সেই প্লাটিপাস স্যাংচুরি বিশ্বের প্রথম তৈরি হয়েছে কোথায়? ভারত, ব্রিটেন, আমেরিকা নাকি অস্ট্রেলিয়া? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, অস্ট্রেলিয়াতে বিশ্বের প্রথম প্লাটিপাস স্যাংচুরি তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ক্যানবেরা। এটা মনে রেখো, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম ক্যানবেরা এবং অস্ট্রেলিয়ার জাতীয় পশু কি? ক্যাঙ্গারু। অস্ট্রেলিয়াতে কোয়েলা ভল্লুক দেখা যায়। 10 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, 78তম গোল্ডেন গ্লোব পুরস্কারে সেরা সিনেমার পুরস্কার জিতেছে কোন সিনেমা? 78তম গোল্ডেন গ্লোব পুরস্কারে সেরা সিনেমা কোনটি? প্যারাডাইস, নোমডাল্যান্ড, দ্য ক্রাউন, টেড লাসো? তো সঠিক উত্তরটি হয়ে যাবে 78তম গোল্ডেন গ্লোব পুরস্কারে সেরা সিনেমা বা সেরা পুরস্কার হচ্ছে নোমডাল্যান্ড, যেটা রিসেন্টলি অস্কার প্রাইজও পেয়েছে। এবং সেরা ডিরেক্টর বা বেস্ট ডিরেক্টর, এই নোমডাল্যান্ডের ডিরেক্টর চলে যাও, একটা মহিলা, তিনি কিন্তু বেস্ট ডিরেক্টরের সম্মান পেয়েছেন, অস্কারও পেয়েছেন এবং গোল্ডেন গ্লোব পুরস্কারও পেয়েছেন। 11 নম্বর প্রশ্নে চলে যায়, আইএসএল ইন্ডিয়ান সুপার লিগ, যে ফুটবল লিগ একটা আইএসএল, সেটা 2021 এর বিজেতা হয়েছে কোন দল? ইন্ডিয়ান সুপার লিগ, হিরো ইন্ডিয়ান সুপার লিগ, তার 2021 এর যে জয়ী বা চ্যাম্পিয়ন্স হয়েছে কোন দল? এটিকে মুম্বাই সিটি এফসি গোয়া নাকি কেরালা ব্লাস্টার? তো সঠিক উত্তরটি হয়ে যাবে মুম্বাই সিটি এফসি, এটি কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই ছিল 11টি কারেন্ট অ্যাফেয়ার্স। চলে যাই আমরা এবার মিক্স আপ কোশ্চেনে। কার সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম ফ্যাক্টরি প্রতিষ্ঠা করে ভারতে? ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফার্স্ট ফ্যাক্টরি স্থাপন করেছিল কার আমলে? জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব নাকি প্রথম বাহাদুর শাহ? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, জাহাঙ্গীরের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেছিল। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 13 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, ভারতে মুসলিমদের মধ্যে প্রথম আধুনিক শিক্ষার প্রবর্তন করেন কে? অর্থাৎ মুসলিমদের মধ্যে আধুনিক শিক্ষার প্রবর্তন কে করছিলেন? যেমন আমাদের হিন্দুদের মধ্যে রাজা রামমোহন রায় ছিলেন, তিনি ছিলেন তো নাকি? তো মুসলিমদের মধ্যে প্রথম আধুনিক শিক্ষার প্রবর্তন কে করেছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান, আব্দুল লতিফ, মাইনুল হক নাকি আকবর? তো সঠিক উত্তরটি হয়ে যাবে স্যার সৈয়দ আহমেদ খান, তিনি মুসলিমদের মধ্যে প্রথম আধুনিক শিক্ষার প্রবর্তন করেন। অপশন এ ইজ দ্য রাইট আনসার। 14 নম্বর প্রশ্নে চলে যায়, কে বলেছিলেন বেদের যুগে ফিরে যায়? এটা ইংরেজিতে ছিল কি? গো ব্যাক টু বেদাস। গো ব্যাক টু বেদাস, এটি কে বলেছিলেন? লালা হংসরাজ, গুরুদত্ত, স্বামী দয়ানন্দ সরস্বতী নাকি লালা লাজপত রায়? এটি হচ্ছে আজকে তোমাদের হোম টাস্ক। কমেন্ট বক্সে আমাকে জানাবে সঠিক উত্তরটি কী, ক্লাসের শেষে আমি তোমাদের আনসার জানিয়ে দিচ্ছি। 15 নম্বর প্রশ্নে চলে যায়, প্রোটন কে আবিষ্কার করেন? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রোটন কে আবিষ্কার করেন? জে.আই. থমসন, রাদারফোর্ড, চ্যাডউইক নাকি নিউটন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 16 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, নব্যবঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিলেন? নব্যবঙ্গ আন্দোলনের, যেটা ইংরেজিতে বললে ইয়ং বেঙ্গল বোঝায়, ইয়ং বেঙ্গল আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিলেন? ডিরোজিও, রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর নাকি ডেভিড হেয়ার? তো সঠিক উত্তরটি হয়ে যাবে ডিরোজিও। তোমরা সকলে জানো অপশন এ ইজ দ্য রাইট আনসার। 17 নম্বর প্রশ্নে চলে যায়, এক্স রশ্মি কি ভেদ করতে পারে না? অপশানগুলোর মধ্যে থেকে রাইট আনসার দাও। এক্স রশ্মি কোনটি ভেদ করতে পারে না? মাংস, হাড়, লোহা নাকি তামা? তো সঠিক উত্তরটি হবে এক্স রশ্মি ভেদ করতে পারে না হাড়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। 18 নম্বর প্রশ্নে চলে যাই আমরা, সতীদাহ প্রথা রদ হয় কোন সালে? দেখো, সতীদাহ প্রথা রদ হয় কার আমলে? উইলিয়াম বেন্টিংয়ের আমলে কিন্তু সতীদাহ প্রথা রদ হয়। কোন সালে সতীদাহ প্রথা রদ হয়েছিল? 1829, 30 নাকি 35? তো সঠিক উত্তরটি হয়ে যাবে 1829 সালে সতীদাহ প্রথা রদ হয়েছিল উইলিয়াম বেন্টিংয়ের আমলে। আর কার নেতৃত্বে? রাজা রামমোহন রায় নাকি? তাই অপশান এ ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্নে চলে যাই, অপশান থেকে আনসার দেবে, পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি?
পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? নিউ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং নাকি দার্জিলিং? তো যে অপশানগুলো এখানে আছে তার মধ্যে থেকে রাইট অ্যান্সার হবে অপশান সি, কালিম্পং। দেখো 4টা ডিস্ট্রিক্ট রিসেন্টলি এসেছে, আলিপুরদুয়ারে ছিল, 2 নম্বরে ছিল কালিম্পং, তৃতীয় নম্বরে ঝাড়গ্রাম, তৃতীয় নম্বরে কে হয়েছে ঝাড়গ্রাম, এবং চতুর্থ বা লাস্ট হয়েছে আমাদের পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান যার সদর দপ্তর আসানসোলে অবস্থিত, সেটি কিন্তু সব থেকে লাস্ট। তাই নবীনতম জেলা যদি বলা হয় সেটা হবে কিন্তু পশ্চিম বর্ধমান। ক্লিয়ার? এবং এক্সপার্ট কমিটি উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাকে, যে বড় দুটি জেলা আছে তাদেরকে ভেঙে 11টি জেলায় ট্রান্সফার করার একটা সিদ্ধান্ত মানে পরামর্শ দিয়েছে রাজ্য সরকারকে। এবার দেখা যাক ওটা কত দূর কার্যকর হয়। পরের প্রশ্নে চলে যাই আমরা। তাই এখানে অপশানের মধ্যে থেকে কালিম্পং ইজ দ্য রাইট আনসার। কেমন? পরের প্রশ্নে আমরা চলে যাই 20 নম্বর প্রশ্নে। এলসিডির পুরো নাম কি? আমরা সকলে এলসিডির সঙ্গে মানে আমাদের পরিচিত, আমাদের মোবাইল স্ক্রিনগুলোও এলসিডি হয় নাকি? সেই এলসিডি স্ক্রিনের বা এলসিডির পুরো নাম কি? লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, লো কারেন্ট ডিসপ্লে, লাইট সার্কিট ডিসপ্লে নাকি কোনোটিই নয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে এলসিডির পুরো নাম লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। অপশান এ ইজ দ্য রাইট আনসার। 21 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। ভারতের কোন রাজ্যে কোনো রেলপথ নেই? আজকের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন অফ দ্য ডে। কোন রাজ্যে কোনো রেলপথ নেই? অসম, মেঘালয়, মণিপুর নাকি ত্রিপুরা? তো সঠিক উত্তরটি হয়ে যাবে মেঘালয় রাজ্যে কোনো রেলপথ নেই। তাদের পাশাপাশি রেল স্টেশন গুয়াহাটি, সেই গুয়াহাটিতে এসে তারা কিন্তু ট্রেন ধরে। কোন রাজ্যে কোনো রেলপথ নেই? না মেঘালয়ে। 22 নম্বর প্রশ্নে চলে যায় আজকের আরও একটি কোয়েশ্চেন অফ দ্য ডে। পঞ্চপাহাড়ের দেশ কাকে বলা হয়? পঞ্চপাহাড়ের দেশ, 5 হিল নেশনস কাকে বলা হয়? সিকিম, হরিয়ানা, মুম্বই নাকি ত্রিপুরা? তো সঠিক উত্তরটি হয়ে যাবে পঞ্চপাহাড়ের দেশ বলা হয় ত্রিপুরাকে। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। 23 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি? কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট নাকি সোডিয়াম হাইড্রোক্সাইড? তো দেখো কাপড় কাচা সোডার রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট। অ্যাকচুয়াল নাম বলতে গেলে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট হয়, কারণ সোডিয়াম কার্বনেটের সংকেত Na2CO3, কিন্তু কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেত হবে কি Na2CO3, তারপর হবে 10H2O। মনে থাকবে তো, এটা কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেত। এবং একে যদি বলা হয় রাসায়নিক নাম তখন কি হবে না সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট, ডেকা মিন্স 10 বোঝায়। তাহলে প্রকৃত নামটা কী হবে? রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। 24 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। ভারতীয় সংবিধান সংশোধন করা যায় কোন ধারা অনুযায়ী? মোস্ট ইম্পর্টেন্ট এবং বারবার কিন্তু এক্সামে আসে। সংবিধান সংশোধন করা যায় কোন ধারা অনুযায়ী? 220, 368, 390, 239। তো সঠিক উত্তরটি হয়ে যাবে 368 নম্বর ধারা অনুযায়ী ভারতের সংবিধান সংশোধন করা যায়। 25 নম্বর প্রশ্নে চলে যাই। ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে স্থাপিত হয়? দেখো ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রথম কলকাতাতে স্থাপিত হয়েছিল, যা সদর দপ্তর বর্তমানে মুম্বইয়ে অবস্থিত। এটি কত সালে স্থাপিত হয়? 1935, 40, 47 নাকি 49? তো সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই স্থাপিত হয় 1935 সালে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোথায় স্থাপিত হয়েছিল? কলকাতাতে, কিন্তু যার বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বইয়ে। 26 নম্বর প্রশ্নে চলে যাই, একটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অফ দ্য ডে। পশ্চিমবঙ্গে পঞ্চায়েতগুলির কোন কর বা কোন ট্যাক্স আদায় করার ক্ষমতা আছে? কোন ট্যাক্স আদায় করতে পারে? ইনকাম ট্যাক্স, আয়কর, রাজ্যকর যেটা স্টেট ট্যাক্স সেটা, নাকি টোল ট্যাক্স ও জল কর, টোল ট্যাক্স এবং ওয়াটার ট্যাক্স, নাকি ভূমি রাজস্ব বা ল্যান্ড রেভিনিউ? তো সঠিক উত্তরটি হয়ে যাবে যে ট্যাক্স পঞ্চায়েতগুলো আদায় করার ক্ষমতা থাকে সেটা হচ্ছে টোল ট্যাক্স এবং জল কর। ভূমি রাজস্ব পশ্চিমবঙ্গে মুকুব করে দেওয়া হয়েছে, ল্যান্ড রেভিনিউ, কোনো খাজনা লাগে না, এবং সেটি কিন্তু আদায় করার ক্ষমতা থাকে রাজ্য সরকারের। ক্লিয়ার? চলে যাই 27 নম্বর প্রশ্নে আমরা। রিহান প্রকল্প কোন নদীতে গড়ে উঠেছে? রিহান প্রকল্প কোন নদীতে গড়ে উঠেছে? অপশানগুলো দেখো, সোন নদী, কোশি নদী, বিপাশা নদী নাকি তাপ্তি নদী? তো দেখো রিহান প্রকল্প অ্যাকচুয়ালি রিহান নদীতে গড়ে উঠেছে, এবং এই প্রকল্প যে ড্যাম তার নাম গোবিন্দ বল্লভ পন্ত সাগর। ভারতের একটি সবথেকে বড় ড্যাম গোবিন্দ বল্লভ পন্ত সাগর। এটি উত্তরপ্রদেশের সোনভদ্র ডিস্ট্রিক্টে অবস্থিত। উত্তরপ্রদেশের সোনভদ্র ডিস্ট্রিক্টে অবস্থিত। তাহলে অ্যাডিশনাল ইনফরমেশন পেয়ে গেছো, কিন্তু এখানে যে অপশান আছে তার মধ্যে থেকে রাইট অ্যান্সার হবে সোন নদী। তোমরা হয়তো বলবে যেটা রিহান নদীতে অবস্থিত, তাহলে সোন নদী কেন আনসার? কারণ রিহান নদী হচ্ছে সোন নদীর উপনদী, তাই এখানে যেহেতু অপশান নেই তখন তার যে মূল নদী যেটা সেটাই কিন্তু রাইট আনসার। অপশান এ ইজ দ্য রাইট আনসার। 28 নম্বর প্রশ্নে চলে যাই। রাভি নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল? গড়ে উঠেছে না, এটা অ্যাকচুয়ালিভাবে গড়ে উঠেছিল। রাভি নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছে? মহেঞ্জোদারো, মিশরীয় সভ্যতা, হরপ্পা সভ্যতা নাকি মেহেরগড় সভ্যতা?
তো সঠিক উত্তরটি হয়ে যাবে রাভি নদীর তীরে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 29 নম্বর প্রশ্নে চলে যায় আজকের আরও একটি কোশ্চেন অফ দ্য ডে। ভারতের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি কোনটি? সেকেন্ড লার্জেস্ট কয়লা খনি বা কোল মাইন কোনটি? ঝরিয়া, রানীগঞ্জ, কোরবা নাকি তালচের? তো দেখো ভারতের আনসারটা আগে বলে দিই যে ভারতের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি হচ্ছে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ। ফার্স্ট 1 নম্বর আছে ঝরিয়া, সেকেন্ড হচ্ছে রানীগঞ্জ, থার্ড হচ্ছে ছত্তিশগড়ের কোরবা। মনে থাকবে জিনিসটা ক্লিয়ার? প্রথম 3টি মনে থাকবে তো? ব্যাস। 30 নম্বর প্রশ্নে চলে যায় আজকের আরও একটি কোশ্চেন অফ দ্য ডে। ভারতের দরিদ্রতম রাজ্য কোনটি, অর্থাৎ পুয়ারেস্ট স্টেট অফ ইন্ডিয়া কোনটি? বিহার, ছত্তিশগড়, গোয়া নাকি মণিপুর? তো সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতের দরিদ্রতম রাজ্য হচ্ছে ছত্তিশগড়, যার প্রায় 39% মানুষ সেখানে বিপিএল ক্যাটাগরিভুক্ত, অর্থাৎ বিলো পভার্টি লাইনে বাস করে সব থেকে বেশি। তাই ভারতের দরিদ্রতম রাজ্য কোনটি? না ছত্তিশগড়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। কেমন হলো আজকের ক্লাস সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে লাইক করো, নতুন থাকলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু হিট করবে, অল নোটিফিকেশন অন করে রাখবে। আর অবশ্যই নিজের বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। চলে এসেছি হোম টাস্কে। বেদের যুগে ফিরে যাও কে বলেছিলেন? না স্বামী দয়ানন্দ সরস্বতী। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই স্বামী দয়ানন্দ সরস্বতী ছিলেন কি আর্য সমাজের প্রতিষ্ঠাতা নাকি? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো বন্ধুরা, ভালো থেকো, বাড়িতে থেকো, সুস্থ থেকো, প্রচুর পরিমাণে পড়াশোনা করো। কেমন? নিজের লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে যাও। মনে রাখবে, উইদাউট অ্যাকশন নাথিংস হ্যাপেন্স। ওকে, বাই, থ্যাংক ইউ, জয় হিন্দ।